একদিন আমার কাছে 14 বছর বয়সী ছেলে এসে হাজির হল। সে এমন একটি ইচ্ছা প্রকাশ করল যা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। এত অল্প বয়সে এতটা সাহসের সাথে নিজের মনের কথা বলতে পারা সত্যিই অদ্ভুত ছিল। আমি ভাবলাম তার বয়স কম আর সরলতার কথা বিবেচনা করে আমি চুপ করে থাকাই ভালো মনে করলাম। তবে তখনকার পরিস্থিতি এমন ছিল যে আমার হাতে কিছুটা অর্থের প্রয়োজন ছিল। আমি মনে মনে ভাবলাম এই ছেলেটি তো আমার কোনো বিপদ ঘটাতে পারবে না। বেশিরভাগ সময় এ ধরনের ব্যাপার 2-1 মিনিটের বেশি স্থায়ী হয় না। তাই আমার জন্য এটি একটি সুযোগ হতে পারে যেখানে আমি উভয় দিক থেকেই সুবিধা পেতে পারি। আমার নাম বিনিতা। আমি 24 বছরের একজন স্বাধীন ও আত্মনির্ভরশীল মেয়ে। আমি দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয়। ছোট্ট একটি শহরে থাকি যেখানে সবাই সবাইকে চেনে। আমার মা বাবা অনেক ছোটবেলাতেই মারা গেছেন, তাই একা থাকার অভ্যাস গড়ে তুলেছি। আমার জীবনের সাদামাটা জীবনধারার প্রাধান্য আর নিজেকে নিয়ে গর্ব করার প্রয়োজন বোধ করি না। শহরের বাইরে আমার শান্তিপূর্ণ বাড়ি যেখানে গাছপালা ও ফুলের বাগান আছে। সকালে যোগ ব্যায়াম ও বাগানের যত্ন নেই। আর্থিক অবস্থা খুব ভালো না হলেও পরিশ্রম চালিয়ে যাচ্ছি। বই আমার প্রিয় সঙ্গী, বিশেষ করে রোমাঞ্চ ও প্রেমের গল্প। একা থাকার জন্য ঘরের কাজগুলো নিজেই করি। সেদিন একটু গরম থাকায় দোপাট্টা পড়েনি। এমন সময় দরজায় হালকা টোকা পড়ল। দরজা খুলতেই দেখি পাশের বাড়ির ছেলেটি, যার নাম অন্তু, দাঁড়িয়ে আছে। অন্তু মাঝে মধ্যে আমার বাড়িতে আসে। আমাদের মধ্যে একটি ভালো বোঝাপড়া আছে। আমাদের বাড়ির আশেপাশে প্রায় একটি ছেলে ঘুরে বেড়াত, যার বয়স খুব বেশি হলে 14-15 বছর হবে। তার চোখে কৌতূহলের ঝিলিক ছিল, যা যেন অনেক কিছু বলতে চাইছিল, কিন্তু প্রকাশ করতে পারছিল না। একদিন সে এসে বলল, দিদি, আপনার কাছে আমার কিছু দরকার আছে। তার চোখে এমন এক ধরনের উজ্জ্বলতা ছিল যা কিছু লুকোনোর চেষ্টা করছিল। আমি তাকে ঘরে আসতে বললাম এবং জিজ্ঞাসা করলাম, তোমার কি প্রয়োজন? ঘরে ঢোকার পর আমি তার চোখে কিছুটা অদ্ভুত এক ঝিলিক লক্ষ্য করলাম। সে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন কিছু বলতে চাইছিল কিন্তু বলতে পারছিল না। তার দৃষ্টি বারবার আমার পোশাকের দিকে গিয়ে আটকে যাচ্ছিল, যা আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিল। সৌজন্য বিনিময়ের পর সে বলল, আমি একা থাকি এবং আপনার সাথে একান্তে কথা বলতে চাই। আমি আপনাকে কোনো অসুবিধায় ফেলব না, বরং আপনার প্রয়োজন মেটাতে সক্ষম হব। আমি ছেলেটিকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিলাম। উচ্চতায় বেশ লম্বা হলেও বয়সে সে বেশ তরুণ। আমি তাকে বিনয়ের সাথে জানিয়ে দিলাম, তুমি এখনো খুব ছোট এবং আমি মনে করি না যে তোমার বয়স এই ধরনের কাজে উপযুক্ত। আমি এর মধ্যে নেই। কিন্তু সে হেসে বলল, আমি ছোটবেলা থেকেই অনেক অভিজ্ঞতা পেয়েছি। মাত্র 10 বছর বয়স থেকেই এই কাজ করছি। আমার কোনো পরিবার নেই, আমি একাই সবকিছু সামলাই। আমাকে বিশ্বাস করুন, আমি আপনাকে নিরাশ করব না, বরং আপনার প্রত্যাশা পূরণ করতে সক্ষম হব। তার কথা শুনে আমি সত্যিই অবাক হয়ে গেলাম। সেই ছোট্ট ছেলেটি একা একা এত কিছু কিভাবে বলতেছে বুঝতে পারছিলাম না। আমি জিজ্ঞেস করলাম, তোমার বাবা মা কোথায়? সে বলল, আমি একা, বাবা মা নেই। অনেক ঘুরে বেরিয়েছি, তবে এবার এই কাজ শুরু করেছি এবং ভালোই চলছে। এখন আমি কাজটা আরও বড় করতে চাই, তাই আপনার সাথে কথা বলতে এসেছি। যদি আপনি সাহায্য করেন তবে আপনার উপকারে আসব। তার এই কথা শুনে আমি অবাক হলাম। আসলে আমারও এমন একজন সহকারীর প্রয়োজন ছিল যে ছোটখাটো কিছু কাজ সামলে দেবে। আর সেও আমাকে এমন প্রস্তাব দিয়ে দিল। পরের কথা ছিল, যদি তার সাথে চুক্তি করি তবে প্রতি মাসে কিছু অর্থ পাব, যা আমার জীবিকার জন্য বেশ সহায়ক হবে। তবে এটা ভাবলাম, যদি কোনো কারণে সময়মতো অর্থ দিতে না পারে তবে আমার জন্য সমস্যা হতে পারে। তবে সে ছিল মাত্র 14 বছরের এবং সহজেই তাকে আমার প্রয়োজন অনুযায়ী পরিচালনা করতে পারব। তাই নিজের সুবিধা বিবেচনা করে চুক্তি পাকাপাকি করলাম। আমি একা ছিলাম, তাই দোকানটি তাকে ভাড়া দিয়ে দিলাম। সে বলল, দোকানে সে থাকতে চায়, কারণ তারা পরিজন বলতে কেউ নেই। এতদিন রাস্তার উপর কাজ করত, এখন দোকানে সেটি চালাবে। এতে আমার আপত্তির কিছু ছিল না। ঠিক আছে, শুধু সময় মতো টাকা দিয়ে দিও, বললাম তাকে। এরপর সে দোকানে নারীদের ব্যবহারের কিছু জিনিসপত্র নিয়ে এসে সাজিয়ে রাখল। দেখতে পেলাম মাত্র কয়েকদিনের মধ্যেই তার কাজ বেশ ভালোই জমে উঠেছে। সারাদিন দোকান খোলা রাখত, আর অনেক মহিলারা তার দোকানে জিনিস কিনতে আসতেন। রাত হলে দোকানেই ঘুমিয়ে পড়ত। দীর্ঘদিন ধরে দোকানটি ফাঁকা পড়েছিল। আগেও কয়েকবার দোকানটি ভাড়া দিয়েছিলাম,
কিন্তু কেউ বেশি দিন এখানে থাকতে পারত না। সবাই বলতো যে এই জায়গাটা ব্যবসার জন্য উপযুক্ত নয়। এমনকি ভেবেই নিয়েছিলাম এই দোকানটি আর কেউ ভাড়া নেবে না। কিন্তু এই ছেলে শুধু ভাড়া নেয়নি, বরং দোকানটি চালিয়ে বেশ জমিয়ে তুলেছে। আশ্চর্যের বিষয় হল, সে দোকানে নারীদের জন্য জিনিসপত্র রাখত, আর মহিলারাই তার ক্রেতা হয়ে আসছেন। দোকানের কাজের পাশাপাশি সে আমার ছোটখাটো কাজগুলোতেও সহায়তা করত। বেশ কর্মঠ এবং বুদ্ধিমান ছিল সে। দোকানে আসা ক্রেতাদের প্রতি তার আচরণ বেশ সদয় ছিল, আর জিনিসপত্রগুলো সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখত, যা আমাকে বেশ মুগ্ধ করেছিল। তার দায়িত্ববোধ সময়ের সাথে বেড়ে যাচ্ছিল। প্রতিটি জিনিস অত্যন্ত যত্ন সহকারে পরিচালনা করত। ক্রেতাদের সেবায় মনোযোগী ছিল এবং তার কাজকর্মে ছিল এক ধরনের সততা ও পরিপাটি ভাব। সে নিয়মিত তার ব্যবসা উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন আইডিয়া নিয়ে আসত। নতুন কিছু কৌশল প্রয়োগ করেছিল, যার ফলে দোকানের বিক্রিও বাড়তে শুরু করে। কিছু সময় পর আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল, আর আমার ছোটখাটো কাজে আমাকে সাহায্য করত। যখন খাবার একটু বেশি তৈরি হতো, তখন সেটি দোকানে পাঠিয়ে দিতাম। দোকান আর বাড়ির মাঝে ছোট্ট একটা দরজা ছিল। প্রয়োজন হলে সেই দরজা খুলে অন্তুর সাথে কথা বলতাম। ধীরে ধীরে আমাদের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়তে লাগল। আমি নিজেও একাকী ছিলাম, তাই অন্তুর সঙ্গে পেয়ে অনেকটাই ভাল লাগছিল। আসলে আমার কোনো সন্তান ছিল না, আর আমার স্বামী নরেশ হৃদরোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। সংসার চালানো বেশ কঠিন হয়ে পড়েছিল। কেউ কেউ মাঝে মাঝে সাহায্য করলেও দোকান থেকে আসা টাকাটা আমার জন্য বেশ সহযোগ ছিল। তাই অন্তুর সাথে সম্পর্কটা ঘনিষ্ঠ রাখার চেষ্টা করছিলাম, যেন সে দোকান ছেড়ে না যায় এবং আমার এই ছোট্ট আয়ের উৎস বজায় থাকে। তবে আমি জানতাম না যে ছেলেটিকে আমি ছোট এবং সরল মনে করেছিলাম, সে এতটা সহজ সরল নয়। আমাদের সম্পর্কের গভীরতা বাড়তে থাকলে আমি তাকে আমার বাড়ির ভেতরে আসার অনুমতি দিলাম। ছোট ছোট কাজের জন্য সে আমার বাড়িতে চলে আসত, আর বাকি সময় দোকানে কাটাত। আমার স্বামী নরেশের এতে কোনো আপত্তি ছিল না, কারণ আমার কাছে তখন 14 বছরের একটি বাচ্চাই ছিল। বরং অন্তুর উপস্থিতিতে আমাদের জীবনটা অনেকটাই জীবন্ত হয়ে উঠেছিল। আগের মতো একাকিত্ব আর মনমরা ভাবটা ছিল না। প্রয়োজন হলে অন্তুর সাথে বিষয়গুলি নিয়ে আলোচনা করতাম। কিছুদিন পর ঋতু পরিবর্তনের কারণে নরেশের স্বাস্থ্যের অবনতি হতে লাগল। আমার কাছে তাকে হাসপাতালে নেওয়ার মতো টাকাও ছিল না। একদিন এমনই এক সময় আমি চোখের জল ফেলেছিলাম। অন্তু আমাকে দেখতে পেয়ে জানতে চাইল, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তাকে সব বললাম, নরেশের অসুস্থতা, হাসপাতালের খরচের চাপ এবং জীবন নিয়ে আমার একাকিত্বের অনুভূতি। একজন সন্তানের অভাব আমার জীবনের শূন্যতাকে আরও বাড়িয়ে তুলেছে। অন্তু আমার কথা শুনে মুচকি হেসে বলল, তাহলে সন্তান কেন নিচ্ছেন না? এতে সমস্যা কি? তার এই প্রশ্নে আমি লজ্জায় পড়ে গেলাম। বুঝিয়ে বললাম যে নরেশ এখন শয্যাশায়ী এবং এমন অবস্থায় সন্তান ধারণ সম্ভব নয়। বিবাহের প্রথম দিকে নরেশ ইচ্ছে ছিল না যে আমরা সন্তান নেয়ার ঝামেলায় যাই। যখন আমরা সন্তান নেয়ার প্রয়োজন অনুভব করলাম, তখন নরেশ আর শারীরিকভাবে সক্ষম ছিল না। তার এই হঠাৎ অসুস্থতা আমাদের জীবনকে একেবারে পাল্টে দিয়েছিল। নরেশের হার্ট অ্যাটাক হওয়ার পর থেকে সে আর সুস্থ জীবনে ফিরতে পারেননি। ভালোবেসে বিয়ে করলেও ধীরে ধীরে সেই সম্পর্ক বাধ্যবাধকতার রূপ নিয়েছিল, কারণ আমার সামনে অন্য কোনো পথ খোলা ছিল না। অন্তু হয়তো আমার মুখের অভিব্যক্তি বুঝে ফেলেছিল। সে বলল, আপনাকে চিন্তা করতে হবে না, আমি তো আপনার পাশে আছি। শীঘ্রই আপনার সব সমস্যা দূর হয়ে যাবে। অন্তুর কথায় আমার মুখে হাসি ফুটে উঠল। সে একাই এত সাহসী যে প্রতিটি সমস্যার মুখোমুখি হতে পারে, আর আমি এত বয়স পেরিয়ে এসেও সাহস জোগাতে পারেননি। অন্তু ছোটবেলায় মাত্র 7 বছর বয়সে তার বাবা মাকে হারিয়েছিল। তবুও সে জীবন সংগ্রামে হার মানেনি। নিজের পথ নিজেই তৈরি করেছে এবং পাশাপাশি নরেশের যত্ন নিতে শুরু করেছিল। অন্তুর সরলতা ও সাহসিকতা আমার মন ছুঁয়ে গেল। তার কথাগুলি আমাকে সামান্য হলেও স্বস্তি এনে দিল। সে আমার পাশে থাকার প্রতিশ্রুতি দিল এবং আমার একাকিত্বের সঙ্গী হওয়ার প্রস্তাব করল। এতে আমার মনে কিছুটা সাহস ফিরল। আমি বললাম, অন্তু, তোমার প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। তোমার কথাগুলি যেন আমার জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে। আমার কথায় সামান্য স্বস্তি হচ্ছিল। অন্তু বলল, জীবনে সমস্যা আসবেই, কিন্তু আমরা একসাথে সেগুলো পার করতে পারব। তোমায় একা সব কিছু সামলানো দরকার নেই। তোমার পাশে একজন সঙ্গী থাকা উচিত।
আর আমি আছি তোমার সাথে। আমরা একসাথে নরেশের যত্ন নেব এবং তোমার সমস্যাগুলো দূর করার চেষ্টা করব। অন্তুর কথায় যে আন্তরিকতা ও সত্যতা ছিল তা আমাকে গভীরভাবে ছুঁয়ে গেল। সে নিজেই অনেক কঠিন সময় পার করছে, তবু কখনো হাল ছাড়েনি। তার দৃঢ় মনোবল ও নিষ্ঠা আমাকে অনুপ্রাণিত করল। তার কথাগুলো আমাকে প্রশান্তি এনে দিল। অন্তুর সাহসিকতা এবং তার ইতিবাচক মনোভাব আমাকে আবারও জীবনের প্রতি বিশ্বাস ফিরিয়ে দিল। তোমার সঙ্গে আমার জন্য অনেক মূল্যবান বললাম অন্তুকে, কিন্তু তোমার তো নিজের জীবন আছে, নিজের স্বপ্ন আছে। তোমার এত দায়িত্ব কাঁধে নেওয়ার প্রয়োজন নেই বললাম তাকে চিন্তা ও সম্মানের সাথে। অন্তু শান্তভাবে উত্তর দিল, আমি অনেক কিছু হারিয়েছি বিনিতা, কিন্তু অনেক কিছু অর্জন করেছি। জীবন পথচলা সবসময় সহজ হয় না, কিন্তু যখন আমরা অন্যের পাশে দাঁড়াই তখন এক বিশেষ ধরনের আনন্দ পাই। নরেশের যত্ন নেওয়াও আমার কাছে একটি দায়িত্ব, কারণ আমি জানি তিনি তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তার কথাগুলো শুনে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। ভাবতে লাগলাম কেউ কি সত্যিই এতটা নিঃস্বার্থভাবে সাহায্য করতে পারে। তবে সব চিন্তায় দিয়ে দিলাম। যখনই আমি কোনো কাজে বাইরে যেতাম অন্তুই নরেশের পাশে থাকত এবং তার সঙ্গ দিত। তাদের মধ্যে ঠিক কি কথোপকথন হতো আমি জানতাম না, তবে আমাকে দেখলে অন্তু শান্ত হয়ে যেত। অন্তু প্রতিশ্রুতি দিয়েছিল সে আমার সকল অভাব পূরণ করবে। তার কথায় আমার মুখে হাসি ফুটে উঠেছিল। আমি সন্তানের অভাব অনুভব করছিলাম, আর এই শূন্যতা পূরণের ইচ্ছে আমার মধ্যে ছিল। তবে এই ইচ্ছা অন্তু কিভাবে পূরণ করবে সেটাই আমার কাছে ছিল এক প্রশ্ন। তবুও তার আনন্দের জন্য আমি মনের কষ্টটা গোপন করে হাসি মুখে ছিলাম। কিছুদিন পর হঠাৎ করে আমার শারীরিক অবস্থা কিছুটা পরিবর্তন অনুভব করলাম। অসুস্থ হয়ে পড়লে অন্তুই আমাকে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিল এবং অর্থ সহায়তাও দিল। চিকিৎসকের কাছে গেলে জানা গেল আমি গর্ভবতী। এটা শুনে যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ল। নরেশের স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় এটা কিভাবে সম্ভব? আমি কাঁপা হাতে রিপোর্ট নিয়ে বাড়ি ফিরলাম। ভয় নিয়ে নরেশকে বিষয়টি জানালে সে মুচকি হেসে বলল, এটা তো নরেশ এসে বলল, সম্ভবত আমি এখন একজন সন্তানের বাবা হওয়ার জন্য প্রস্তুত। যদি ঈশ্বর আমাদের এই সুখবর দিয়ে থাকে তাহলে একে হাসি মুখে গ্রহণ করো। নরেশের কথায় আমি অবাক হয়ে গেলাম। সত্যি কি আমি নরেশের সন্তানের মা হতে যাচ্ছি? এটা বিশ্বাস করা কঠিন ছিল, কারণ তার স্বাস্থ্যের কোনো বড় উন্নতি দেখা যাচ্ছিল না। তবে আমি মেনে নিলাম যে হয়তো আমি নরেশের সন্তানের মা হতে চলেছি। এরপর থেকে নিজের যত্ন নিতে শুরু করলাম। আর অন্তু এটা জানতে পেরে ভীষণ খুশি হল। যেন তার নিজেরই বাড়িতে নতুন অতিথি আসছে। দোকানের কাছ থেকে ফ্রি হলে অন্তু প্রায় আমাদের বাড়িতে চলে আসত। সে নিজেই নরেশের যত্ন নেওয়ার দায়িত্ব নিয়েছিল এবং আমাকে স্বস্তি দিতে নানা কাজে সাহায্য করত। এমনকি আমার জন্য ফল ও জুস নিয়ে আসত। তার দোকানও ভাল চলছিল, আর দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল। অবশেষে 9 মাস পরে আমি একটি সুন্দর শিশুর জন্ম দিলাম। মজার বিষয় হল শিশুটি আমার বা নরেশের মতো দেখতে নয়, বরং অনেকটা অন্তুর মতো লাগছিল। আমি কখনো শিশুর মুখের দিকে তাকাতাম, কখনো অন্তুর দিকে। হাসতে হাসতে অন্তু বলল, আপনি তো আমাকে এত দেখেছেন যে আপনার বাচ্চাটা আমার মতো হয়ে গেছে। কথায় তো আছে, মা যদি গর্ভাবস্থায় কাউকে বেশি দেখে সন্তানও অনেক সময় তার মতো দেখতে হয়। অন্তুর এই কথায় আমি লজ্জায় মাটিতে মিশে গেলাম। এত কম বয়সে তার এসব বিষয় জানা দেখে অবাক হলাম। আমার কোলে সন্তান আসে আনন্দে আমার মন ভরে উঠল। বাড়িতে ফিরলে মনে হচ্ছিল জীবন যেন নতুন করে বেঁচে উঠেছে। কিন্তু সন্তান হওয়ার পর ব্যয় অনেক বেড়ে গিয়েছিল, আর বুঝতে পারছিলাম না কিভাবে সব সামলাব। তখন অন্তুই আমাকে সাহায্য করতে লাগল। সন্তানের খরচের দায়িত্ব সে নিয়েছিল। আমাদের জন্য সে মোটেই অপরিচিত ছিল না। আমি তাকে ছোট ভাইয়ের মতোই আপন ভাবতে শুরু করেছিলাম। তার জন্যই আমাদের অবস্থা এখন অনেক ভালো। ভাবলাম তাকে ছোট্ট একটা ধন্যবাদ জানানোর জন্য তার প্রিয় খাবারগুলো রান্না করে খাওয়াব। অন্তু আসার আগে আমি বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে আমি রান্নাঘরে কাজে লেগে পড়লাম। কিছুক্ষণ পর অন্তু এলো, তার মুখে মিষ্টি হাসি। আমি তাকে সাদরে অভ্যর্থনা জানিয়ে খাবার পরিবেশন করলাম। অন্তু খেতে খেতে বলল, আপনি দারুণ রান্না করেছেন। আপনার সাহায্য করতে পেরে আমি সত্যিই খুশি। তার কথাগুলো শুনে আমার মন ছুঁয়ে গেল। আমি বললাম, অন্তু তোমার সাহায্য ছাড়া আমার জন্য জীবনটা অনেক কঠিন হতো। সে বিনয়ের সাথে বলল, আমি যতদিন আছি আপনার কোনো অভাব হবে না।
তার কথাগুলো আমাকে আরও আশ্বস্ত করল। অন্তুর সহায়তা ও সমর্থন আমাকে ও আমার সন্তানকে এক নতুন শক্তি দিল। সময়ের সাথে সাথে আমার ছেলের সাথে আমার জীবনে একটা স্বাভাবিকত্ব চলে এল। যদিও অন্তুর সাহায্য সবসময় অমূল্য ছিল, তবু আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টাও করেছিলাম। কিছুদিন পর যখন আমার সন্তান 6 মাস বয়সে পৌঁছাল, হঠাৎ জানতে পারলাম আমি আবার মা হতে চলেছি। এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেলাম। এত দ্রুত আমি আবার মা হতে যাচ্ছি। আমার মনে এক ধরনের আতঙ্ক জন্মাল, এই নতুন সন্তানের দায়িত্ব কিভাবে পালন করব। আমার প্রথম সন্তান তো এখনো ছোট, আর নরেশের দায়িত্ব আমাকে পালন করতে হচ্ছে। আমার চিন্তা দেখে নরেশ বলল, ঈশ্বর আবারও আমাদের আশীর্বাদ দিতে চলেছেন, এতে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের প্রথম সন্তান যেমন এসেছিল তেমনি দ্বিতীয়টি আসবে। আমি মাথা নত করে বললাম, আমাদের দায়িত্ব সবই অন্তুর কাঁধে। সে আমাদের কিছু না হলেও তার সাহায্যেই আমরা দাঁড়িয়ে আছি। এরই মধ্যে আমাদের দ্বিতীয় সন্তানও এলো, আর আমি 2 সন্তানের দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে গেলাম। আমি এত ব্যস্ত ছিলাম যে সে দেখভালের সময় পেতাম না, যা পুরোপুরি অন্তুর উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। অন্তুর সঙ্গে আমার গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল, যেখানে আমরা সব কথা শেয়ার করতাম। সারাদিন সন্তানদের সামলে রাতে ক্লান্তিতে ঘুমিয়ে পড়তাম, আর অন্তু অনেক সময় সন্তানদের ঘুম পাড়াত। অল্প বয়সে এসে আমাদের পরিবারের দায়িত্ব নিয়েছিল, যা আমাকে অবাক করত। অন্তু কখনো অভিযোগ করত না, বরং আনন্দ নিয়ে দায়িত্ব পালন করত, যা আমার জন্য শান্তি ছিল। তবে মাঝে মাঝে মনে হতো তাকে এত বোঝা দেওয়া ঠিক কিনা। একদিন অন্তু এসে বলল, আপনি আমাকে পর ভাববেন না, আমি সব করতে পারি। তার এই কথাগুলো আমাকে আশ্বস্ত করত। 3 সন্তানের মা হয়ে আমার জীবন বদলে গিয়েছিল। ভেতরের পুরনো খালি ভাবটা মুছে গিয়েছিল। এই বাচ্চাগুলো আমাকে দাও, তুমি শান্তিতে ঘুমাতে পারবে, অন্তু হাসি মুখে বলল। আমি খুশিমনে বাচ্চাগুলো ওর হাতে তুলে দিলাম। সে প্রতিবারের মতো আমার জন্য দুধ নিয়ে এসেছিল। আমার দিকে দুধের গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, তোমার নিজের যত্ন নাও। আমি গ্লাস হাতে নিলাম আর তাকে ধন্যবাদ জানালাম। সে বাচ্চাদের নিয়ে চলে গেল। দুর্ভাগ্যক্রমে আমার হাত ফসকে গ্লাসটি পড়ে ভেঙে গেল এবং আমার কাজ বাড়ল। আমি তাড়াতাড়ি ঘর পরিষ্কার করলাম এবং ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরেই আমার মনে হল যেন কেউ আমার ঘরে এসে উপস্থিত হয়েছে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল, মনে হচ্ছিল কেউ ঘরে ঢুকে পড়েছে। হঠাৎ বোধ করলাম কেউ যেন আমার বিছানার কাছে এসে উপস্থিত হয়েছে। ভয়ে আমি চিৎকার করে উঠলাম, আর আমার আওয়াজে নরেশ জেগে উঠল। আমি তাড়াতাড়ি ঘরের আলো জ্বালালাম, আর তখন যা দেখলাম তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তারা একজন লোক আমার দিকে তাকিয়েছিল। প্রথমে সে বিব্রত হয়ে কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, আমি তো কিছু করিনি। তোমার স্বামী আমাকে নিজে অনুমতি দিয়েছিলেন যেন আমি প্রতিদিন এখানে এসে সময় কাটাতে পারি। তিনি বলেন, এভাবেই তিনি কিছু টাকা আয় করতে পারবেন এবং সংসারের কিছুটা খরচ মেটাতে পারবেন। লোকটির কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। সে বলল, তোমার স্বামী নিজে আমাকে বলেছিলেন আমি যেন তোমার কাছে এসে কিছু অর্থ উপার্জনের পথ খুঁজি, যাতে সংসারের পরিস্থিতি কিছুটা ঠিক করা যায়। আমার চিৎকার শুনে অন্তু ছুটে ঘরে এসে ঢুকল, আর লোকটি তাকে দেখে বলল, অন্তু, তুই তো বলেছিলি যেও ঘুমিয়ে থাকবে, কিন্তু সে তো জেগে উঠেছে। এই কথাগুলো শুনে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল।